আমের আচার নামটা শুনলেই যেন জিভে পানি টলমল করে। আবার তাও যদি হয় এত মজার আচার, তাহলে তো আর কোনো কথাই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের এই মৌসুমে আমার খাওয়া বেস্ট 4-4টি আচারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একই সঙ্গে একটি ভিডিওতে। আচার তৈরির জন্য আপনাদের আর আলাদা করে রেসিপি খুঁজতে হচ্ছে না, কারণ আমি আজকে এমন 4টি রেসিপি শেয়ার করেছি যেগুলো আপনারা আগে কখনো তৈরি করেননি, কিন্তু আমার আজকের ভিডিও দেখে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেই। আমি জানি এই রেসিপিটি আপনারা আগে কখনো ট্রাই করেননি, তবে চিন্তা কিসের, আমার রেসিপিটি দেখে ফলো করে তৈরি করুন। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য আমি এখানে 4টি মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এক্সট্রা পানিটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপরে একটি পিলারের সাহায্যে আমের খোসাটাকে পিল করে নিচ্ছি। এই আচারটা তৈরি করার জন্য একটু পুরো সাইজের আম নেওয়ার চেষ্টা করবেন, মানে যে আমের আটি বসতে শুরু করেছে। একেবারে কচি আম দিয়ে আচারটা বানানো যাবে না, মানে যে আমের আটি বসেনি। সবগুলো আমের খোসাটা পিল করে নেওয়ার পরে এবারে আমি আমগুলোকে মাঝ বরাবর কেটে 2 ফালি করে নিচ্ছি এবং মাঝের যে বীজটা রয়েছে ওইটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো আম ঠিক একইভাবে স্লাইস করে নিয়েছি। স্লাইস করার পর আমি বটির সাহায্যে আমগুলোকে ঠিক এইভাবে পলে নিয়েছি। একদম কুচি করে কেটে নিয়েছি। এমনভাবে কেটে নিতে হবে, আপনি ছুরি বা বটি যেটা দিয়ে কেটে নেন না কেন, ছুরি বা বটিটা যেন একদম আমের আটি বরাবর গিয়ে আটকে যায়, এমনভাবেই কেটে নিতে হবে। সবগুলি আমের স্লাইস আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমের স্লাইসগুলো নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এই আচারটি তৈরির ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন, তবে সেটার প্রসেসটা কিন্তু একটু আলাদা। আচ্ছা, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, 1 লিটার পানির মধ্যে 3 টেবিল চামচ লবণ দিয়ে ওই লবণ পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার জন্য। তারপরে পানি থেকে উঠিয়ে আমের গা থেকে পানিটা খুব ভালোভাবে চিপে ফেলতে হবে এবং খুব ভালোভাবে মুছে নিতে হবে। তারপরে গুড় জাল করে ওই গুড়ের মধ্যে আপনারা আচারটা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, ওই প্রসেস তো চলে গেল, এবার মূল রেসিপিতে আসি। এখানে আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণ এবং চিনিটা প্রত্যেকটা আমের উপর একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টার জন্য। আমি ভিডিওটি রাত্রে শ্যুট করেছি, সারা রাতের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি পরের দিন সকালে। তার আগে আমি আচারের জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ মেথি, 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চা চামচ হলুদ সরিষা আর দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। চুলার হিটটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলো একদম ভেজে পুড়ে ফেলানো যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে মশলাগুলোকে ভেজে নিতে হবে, মশলার সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়া পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে আধো ভাঙা করে নিব। এগুলোকে একেবারে গুঁড়ো করা যাবে না। ফিরে আসলাম পরের দিন সকালে, প্রায় 6 থেকে 7 ঘন্টা পর। রেস্টে রাখা আমের স্লাইসগুলোর লুকসটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই কুঁচকে গেছে এবং কালারটাও টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর চিনিগুলো পুরোপুরি গলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে শিরা তৈরি হয়েছে। চলে আসলাম চুলাতে। শিরাসহ আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিব। আমের টুকরোগুলো একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে, এছাড়া কিন্তু গলে যেতে পারে। তবে আমি যে প্রসেসটা আপনাদের দেখিয়েছি এই প্রসেসটা ফলো করলে কিন্তু আচার তৈরির ক্ষেত্রে আমের টুকরো একটিও গলে যায় না। তবে এখানে কিন্তু রয়েছে, যে আমগুলোতে অতিরিক্ত আঁশ রয়েছে ওই আমগুলো কিন্তু কম গলে যায় এবং আঁশ ছাড়া যে আমগুলো রয়েছে ওগুলো কিন্তু খুব দ্রুত গলে যায়। সো আমের উপরও কিন্তু ডিপেন্ড করে আপনার আচারটা কতটা পারফেক্ট হচ্ছে। আমের টুকরোগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে স্বচ্ছ হতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়া এবং কালারের জন্য 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। আবারও হালকা হাতে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে এবং চিনির শিরাটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে।
এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা আচারের সেই স্পেশাল মশলাটা। আবারও একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে দেই, যারা আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তারা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এখানে সামান্য একটু হোয়াইট ভিনেগার অ্যাড করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলে আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার আচারটা তৈরি করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি পারফেক্ট হয়েছে। আমি বলবো না এই আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসলে বছর তো দূরের কথা, আপনার বাসায় 2 দিনও এই আচারটা টিকবে না, চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে। এমন কিছু কিছু আচার রয়েছে যেগুলো বছর জুড়ে অনায়াসে সংরক্ষণ করে রাখা যায়, তবে এই আচারটা কিন্তু মোটেও সংরক্ষণ করে রাখা যাবে না। অনেকেই বলে, আমি বুঝে উঠতে পারি না এরা আসলে কেমন করে সংরক্ষণ করে। আমি আপনাদের সেই আশ্বাস দিচ্ছি না, আপনারা এটা জাস্ট 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। যে সকল আচার দীর্ঘদিন বা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে ওই রেসিপিগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন, কারণ আসলেই এই আচারের টেস্ট একদমই ডিফারেন্ট এবং অনেক বেশি মজা। একদমই নতুন ধরনের এবং নতুন স্বাদের একটি আচারের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। যারা আচার তৈরি করতে ভয় পান অনেক বেশি তেল মশলা ব্যবহার করার কারণে, তারা খুব সহজেই তেল ছাড়া এবং সামান্য কিছু মশলা দিয়ে এই সহজ আচারের রেসিপিটি খুবই মজা করে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। আচার তৈরি করার জন্য এখানে আমি 3টি বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ভালো করে মুছে নিয়েছি। আচার সংরক্ষণ করার জন্য এই স্টেপটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমের মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না, এমনকি আপনার হাতটাও শুকনা রাখতে হবে। একটি পিলারের সাহায্যে আমগুলোকে আমি পিল করে নিলাম। যেহেতু আমগুলো আগে ধুয়ে নিয়েছি, ছেলার পরে আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমগুলোকে আমি কেটে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে আবারও উপর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে চিকন স্লাইস করে কেটে নেবেন, তাহলেই হবে। আর স্লাইসের পুরুত্বটা কেমন হবে সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমগুলো আমি ঠিক এরকম পাতলা চিকন স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর থেকে একটু মোটা বা পাতলা হলে কোনো প্রবলেম নেই, তবে চেষ্টা করবেন সবগুলো আমের স্লাইস যেন একই মাপের বা একই পুরুত্বের হয়। সবগুলো আম কেটে নিয়েছি। আমি 3টি আম থেকে এখানে এতগুলো আমের কুচি পেয়েছি, এগুলো দিয়ে আজকে আচারটা আপনাদের তৈরি করে দেখাবো। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। এখানে আমি মোটে 1 কেজির মতো আম নিয়েছি। 1 কেজি আম কুচির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এর থেকে কম পরিমাণ চিনি এখানে ব্যবহার করা যাবে না, যদি চান তাহলে পরিমাপে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এর থেকে কম না। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ। এবার লবণ চিনিটা আমের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা আমের টুকরো চিনি দিয়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। এতে করে যেটা হবে, পরবর্তীতে আচার তৈরি করার সময় একটি আমের টুকরো আর গলে যাবে না। খুব ভালোভাবে চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমের টুকরোগুলোকে এই অবস্থায় রেস্টে রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ মেথি, 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চা চামচ হলুদ সরিষা, আর দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। চুলার হিটটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলো একদম ভেজে পুড়ে ফেলানো যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে মশলাগুলোকে ভেজে নিতে হবে, মশলার সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়া পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে আধো ভাঙা করে নিব, এগুলোকে একেবারে গুঁড়ো করা যাবে না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে আমের টুকরোগুলো দেখুন, আগের তুলনায় আমের টুকরোগুলো কিন্তু একদমই সফট হয়ে এসেছে।
আর যে চিনিটা এখানে ব্যবহার করেছিলাম সেটা গলে কিন্তু পুরাটাই শিরাতে পরিণত হয়েছে। এবারে এই আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে আমের টুকরোগুলো নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। যেহেতু কাঁচা আমের আচার আর লুকসটা একটু আমি হালকা সবুজ কালারে করতে চাচ্ছি, যার কারণে এখানে আমি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। তবে আমার কাছে কাঁচা আমের আচার এই কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে, এজন্য ব্যবহার করছি। এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো। ভয় পাবার কিচ্ছু নেই, এই আমের টুকরোগুলো কিন্তু একটিও গলে যাবে না, আপনি আপনার ইচ্ছে মতো নাড়াচাড়া করে নিতে পারেন। জাল করতে করতেই দেখতে পারবেন আচারের কালার কিন্তু ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে শুরু করবে। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে দেখুন আচারের শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টেনে এসেছে এবং আচারের কালারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এদিকে আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট অপেক্ষা করতে হবে শিরাটা টেনে আসা পর্যন্ত। জাল করতে করতে শিরাটা এখন প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে এবং আচারের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও নেড়েচেড়ে জাল করে নিচ্ছি ভিনেগারের অতিরিক্ত শিরাটা টেনে আসা পর্যন্ত। আচার যখন প্রায় হয়ে এসেছে, চুলা থেকে নামানো ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভাজা মশলা। ওই যে আগে থেকে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে জাস্ট 1 চামচ মশলা এখানে ব্যবহার করছি, এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। বাকি মশলাগুলো আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম আর আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন ঠিক কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙুলের মধ্যে নিয়ে এভাবে করলে যদি দেখেন লম্বা তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে আচার চুলা থেকে নামানোর সময় হয়ে গিয়েছে। সো আমি এখন আচারটি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, দেন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ আঠালো হবে, এজন্য খুব দ্রুত আচারটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আগের তুলনায় অনেকটাই কিন্তু ঘন এবং আঠালো হয়েছে। আর আচারের লুকসটা দেখুন এত বেশি ইয়াম্মি লাগছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আর প্রত্যেকটা আমের টুকরোই কিন্তু আস্ত রয়েছে, একটা আমের টুকরোও গলে যায়নি। আমি যে সকল টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি ওগুলো ফলো করে এভাবে আচারটা তৈরি করবেন, আপনাদেরও একটি আমের টুকরোও গলে যাবে না। অনেকেরই আচার তৈরির ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে এই জাতীয় আচারগুলো তৈরিতে, যে আচারগুলো গলে যায় কেন। আমের এবং চিনির মেজারমেন্ট এছাড়াও রেস্টে রাখার প্রসেস, এগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনাদের আমের টুকরো গলে যাবে না, ঠিক আমাদের মতোই আপনারাও তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি বুঝতে পারছেন। আমি আর বেশি কিছু বলবো না, আমার তো জিভে অলরেডি পানি চলে আসছে। কাঁচা আমের এই মৌসুমে আমের এই আচারটা যদি আপনারা না তৈরি করেন তাহলে তো আমি বলবো আচারের টেস্ট কী জিনিস সেটাই আপনারা মিস করে যাবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহ। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না আবার ছোটও না। আমগুলি আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমের উপরে সবুজ খোসাটাকে আমি ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি অথবা বটি দিয়েও ছিলে নিতে পারবেন। সবগুলো আম ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটি আম থেকে টোটালে 8টা ফালি করে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমের স্লাইসগুলো ঠিক এরকম হয়েছে, খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এই আচারটা তৈরি করার জন্য আমের স্লাইসগুলোকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার একটি মিক্সিং বলে আমি নিয়েছি 1 লিটার নর্মাল ঠান্ডা পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আমের স্লাইসগুলো এই লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা ফলো করার কারণ হচ্ছে আচারগুলো তৈরি করার সময় আচারের টুকরোগুলো আর গলে যাবে না। প্রত্যেকটা আচারের টুকরোই কিন্তু একদম আস্ত থাকবে। আমি যেহেতু ভিডিওটা রাত্রে শ্যুট করেছি এই জন্য আমি টুকরোগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। যারা দিনের বেলা তৈরি করবেন তারা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা এইভাবে লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন।
আমি ফিরে আসলাম পরের দিন সকালে। আমের টুকরোগুলো দেখুন, কালারটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে এবং লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আমের টুকরোগুলো আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। কয়েকবার পানি পরিবর্তন করে আমের স্লাইসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেন আমের টুকরোর গায়ে অতিরিক্ত কোনো লবণাক্ত ভাব না থাকে, তাহলে আচারটা খেতে ভালো হবে না। একটি শুকনো কিচেন টাওয়ালের উপর আমের টুকরোগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আরও একটি কিচেন টাওয়াল দিয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যেন এর গায়ে এক ফোঁটাও পানি না থাকে। এই স্টেপটা ফলো করতে হবে যারা দীর্ঘদিন পর্যন্ত আচার সংরক্ষণ করে রাখতে চান। তবে আমার মনে হয় এই আচারটা বানানোর পর আর সংরক্ষণ করাটা পসিবল হবে না, কারণ সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। চলে আসলাম চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এইবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনির এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা যখন ফুটে উঠেছে, এটা জাল করে আর ঘন করবার কোনো প্রয়োজন নেই, কারণ শিরাটা এমনি থেকেই বেশ ঘন। সো এই পর্যায়ে প্রসেস করে রাখা আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু নেড়েচেড়ে এগুলো জাল করে নিতে থাকবো। জাল করতে করতে আমের টুকরোগুলো সেদ্ধ হতে থাকবে, কিন্তু এগুলো একটিও গলে যাবে না। দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে আমের কালার একদমই চেঞ্জ হতে শুরু করেছে। আমের টুকরোগুলো স্বচ্ছ হতে থাকবে। ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। আবারও নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিতে থাকবো। এই পর্যায়ে দেখুন আমের টুকরোগুলো কিন্তু একদমই স্বচ্ছ হয়ে এসেছে, অর্থাৎ আমের টুকরোগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন তো, একটি আমের টুকরোও কিন্তু গলে যায়নি। এইবার আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচটাকে হালকা করে টেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1 চা চামচ মেথি এবং 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এই মশলাগুলো ভেজে যদি পুড়ে ফেলা হয় তাহলে কিন্তু আচারের টেস্ট টোটালি নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে চুলার হিট একদম লোতে রেখে মশলা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করব না, জাস্ট আধো ভাঙা করে নিব। এবারে ওই মশলা থেকে এখানে 1 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আবারও নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে এবং কিছুটা আঠালো পর্যায়ে চলে আসছে। আচারটি চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। যারা দীর্ঘদিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রেখে দিতে চান তারা অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করবেন, এছাড়া কিন্তু আচার সংরক্ষণ করে রাখা যায় না। আর যারা সংরক্ষণ করবেন না তারা এটা স্কিপ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আচারের টুকরোগুলো কত বেশি ট্রান্সপারেন্ট, দেখে জাস্ট জিভে পানি চলে আসছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামাবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙুলের মধ্যে এভাবে টানলে যদি দেখেন লম্বা সুতার মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে আচারটা রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি জাল করলে শিরাটা ক্যারামেলাইজড হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার তো মনে হয় দেখেই আপনাদের জিভে পানি চলে আসছে। যারা আচারটা সংরক্ষণ করে রাখতে চান তারা একটি শুকনো কাচের জারে আচারটি ভরিয়ে মুখটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজের বাহিরে এটা 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর আচারটি যদি আরও দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এটা অবশ্যই রোদ্রে দিয়ে শুকিয়ে রাখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভরপুর এই কাঁচা আমের সিজনে আপনারা যদি কাঁচা আমের খোসাসহ এই আচারটি না তৈরি করেন তাহলে কিন্তু পুরাই মিস করবেন, কারণ আচারটি খেতে অসম্ভব মজাদার হয়। স্পেশাল একটি মশলা তৈরি করা সহ সারা বছর কিভাবে এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন ওই টিপসগুলো শেয়ার করব। টক ঝাল এই মিষ্টি আচারটি স্বাদের দিক থেকে হবে একদম অসাধারণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। আচারটি বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং পানিটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি।
এবারে মাঝখানে যে বিচিগুলো রয়েছে ওইগুলো ফেলে দিচ্ছি। আবারও আমের টুকরো থেকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটি আম থেকে আমি এখানে 4 ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ফালিগুলোর মধ্যে আরও একটা করে ফালি দিয়ে দিতে পারেন, 8 ফালি করেও নিতে পারেন। তবে আমগুলো খুব একটা বেশি বড় না, এজন্য আমি 4 ফালি রাখছি। এবারে দেখুন আমের গায়ে এভাবে আমি একটু করে চিড়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে, আচারটা খেতে ভালো লাগবে। তবে খুব বেশি ডিপ করে কাটবো না, একটু হালকা করে কেটে দিব। ডিপ করে কাটলে পরবর্তীতে আচারটা কিন্তু ভেঙে যাবে। সবগুলি আম কেটে নেওয়ার পরে এবারে আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ লবণ। লবণ দিয়ে আমের টুকরোগুলোকে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে কি হবে, এই আমের টুকরোগুলো অনেকটা সফট হয়ে আসবে, ফলে আচারটা তৈরি করার সময় কিন্তু আচারটা আর গলে যাবে না। লবণটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানির মধ্যে এবারে আমগুলিকে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টা। হাতে সময় থাকলে আরও বেশি টাইম রেখে দিতে পারেন। আমগুলি রেস্টে থাক, ততক্ষণে আমি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানেই নিয়েছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। সাদা অথবা কালো, আপনারা যে কোনো সরিষা বাটাটা এখানে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা। দুইটা একসঙ্গে মিক্সড করে পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে মরিচ বাটা। শুকনো মরিচ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি। এখানে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, বাটা মরিচ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আচারটা, দেখবেন টেস্ট অনেক বেশি বেটার আসবে। আর দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার। আচারটি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করব, এজন্য এখানে পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে একটু মিস্টেক করেছি, হলুদের গুঁড়াটা দেয়া বাকি ছিল। এ পর্যায়ে এসে প্রায় 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা অনেক বেশি ভালো আসবে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এই মশলার মিশ্রণটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পর। অলমোস্ট এদিকে আমগুলো ভেজানো হয়ে গিয়েছে, আমগুলি কিন্তু আগের থেকে বেশ সফট হয়ে এসেছে। এ পর্যায়ে যদি আমি আচার তৈরি করতে যাই তাহলে কিন্তু এই আচারগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এজন্য আমের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এজন্য আমগুলি একটি ট্রের মধ্যে ছড়িয়ে দিয়ে 1 ঘন্টার জন্য রোদের মধ্যে রেখে দিচ্ছি। আর আপনারা যদি রোদে না দিতে চান তাহলে আমের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা একটা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নেবেন খুব ভালোভাবে, যেন কোনোভাবেই 1 ফোঁটাও পানি থাকে না, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে। আমি রোদে দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর রোদ থেকে আমি আচারের ট্রেটা নিয়ে চলে এসেছি। দেখুন আমের গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই, খুব ভালোভাবে শুকিয়ে গেছে। যদি দেখেন পানি রয়ে গেছে তাহলে ওটা খুব ভালো করে মুছে নেবেন। চলে আসলাম চুলাতে আচার তৈরি করার জন্য। একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণে সরিষার তেল। আচার অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন। তেলটা যখন সামান্য কিছুটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। তেলের মধ্যে হালকাভাবে পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। পাঁচফোড়নটা যখন কিছুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আগে থেকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে চুলার হিট খুব বেশি বাড়িয়ে রাখবেন না, মশলা যদি কোনোভাবে পুড়ে যায় আচারের টেস্ট কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। এজন্য চুলার হিট কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিব। প্রায় 6 থেকে 7 মিনিট কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং কষানো হয়ে গিয়েছে। বাকি যেটুকু কষানো হবে আচার তৈরি করতে করতেই হয়ে যাবে, এতে মশলা কাঁচা থাকার কোনো চান্স থাকবে না। মশলা কষিয়ে নিয়ে আমি আমের টুকরোগুলোও দিয়ে দিয়েছি। এবারে মশলার মধ্যে আমের টুকরোগুলোকেও কষিয়ে নিব। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি। যেহেতু আচারটা টক ঝাল এবং মিষ্টি হবে এজন্য চিনির পরিমাপটা কম রেখেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই আচারের মধ্যে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। চিনিটা মেল্ট হয়ে যে পানিটা বের হবে ওইটাতেই কিন্তু আচারটা সেদ্ধ হবে।
তবে চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না, চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে। এছাড়া কিন্তু মশলাটাও দ্রুত পুড়ে যাবে আর আচারটা ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে বা কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ফিরে আসছি প্রায় 3 থেকে 4 মিনিট পর। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আগের তুলনায় কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং সেদ্ধ হতে শুরু করেছে আমের টুকরোগুলো। সেই সাথে মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। ফিরে আসছি প্রায় 5 থেকে 6 মিনিট পর। এর মধ্যে কিন্তু আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার হিট একদম লোতে রেখে আমগুলোকে 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে এসে দেখুন আমার এই আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর আমের টুকরোটা কতটা সেদ্ধ হয়েছে আমি একটু আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গলে যাচ্ছে। আর আচারটা এত বেশি পারফেক্ট হয়েছে একটি আমের টুকরোও কিন্তু গলে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর বিট লবণটা কিন্তু আগেই দিয়ে দিব না, আচারটা চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে দিয়ে দিব। আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর জাল করব না, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত ইজি এই আচারটি তৈরি করা, আর খেতে যে এত বেশি মজা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। নর্মাল আচারের থেকে খোসাসহ এই আমের আচারটা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর আচারটি যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে কোনো একটি এয়ারটাইট কন্টেনারে ভরিয়ে রাখবেন। অবশ্যই কন্টেনারটা খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে, তারপরে আচারটা বয়ামে ভরতে হবে। এবং আচারটা ভরানোর পরে অবশ্যই আচারটিকে এভাবে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এই তেলটাই কিন্তু আচারটিকে সংরক্ষণ করতে সহায়তা করবে। তেল ছাড়া কিন্তু এই আচারটা কোনোভাবেই সংরক্ষণ করা পসিবল হবে না। আর মাঝে মাঝে আচারের বয়ামটা একটু করে রোদে দিয়ে দিবেন, তাহলে এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।